বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা পড়তেছি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। ঠিক আছে, আমারটাই কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব লিমিটেশন অফ রাদারফোর্ড মডেল। নিব 1 আওয়ার। লিমিটেশন অফ রাদারফোর্ড atom model, limitation of Rutherford 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 atom model. তো লিমিটেশনস মানে কি? মানে হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেলের ভুল কোথায়, সেটাই হচ্ছে লিমিটেশনস। মানে কি কি বিষয় রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারে নাই, সেটাই হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেলের লিমিটেশনস। আসো, রাদারফোর্ড অ্যাটম মডেল কি কি ব্যাখ্যা করতে পারে নাই? প্রথমত, লিমিটেশনস মানে রাদারফোর্ড অ্যাটম মডেল কি কি ব্যাখ্যা করতে পারে নাই। দ্বিতীয়ত, লিমিটেশনস মানে হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেলে কি কি ভুল আছে। তো রাদারফোর্ড অ্যাটম মডেলে যেটা ফার্স্ট ভুল, সেটা হচ্ছে কম্প্যারিজন। রাদারফোর্ড অ্যাটম মডেল একটা রং কম্প্যারিজন করছিল। রাদারফোর্ড অ্যাটম মডেল একটা ভুল কম্প্যারিজন করছিল। রাদারফোর্ড অ্যাটম মডেল একটা ভুল কম্প্যারিজন করছিল। রাদারফোর্ড অ্যাটম মডেলে যেটা থার্ড পস্টুলেট, রাদারফোর্ড অ্যাটম মডেলে যেটা থার্ড পস্টুলেট, সেটার মধ্যে রাদারফোর্ড বলছিল যে যেভাবে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, ঠিক সেইভাবে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরবে। যেভাবে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, ঠিক সেইভাবে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরবে। এই কথাটা রাদারফোর্ড বলেছিল। রাদারফোর্ড সূর্যের সাথে নিউক্লিয়াসকে তুলনা করছে, আর ইলেকট্রনের সাথে প্ল্যানেটকে তুলনা করছে। এখানে সে একটা ভুল কম্প্যারিজন করছে। কেন? কারণ আসো, ইলেকট্রন কিন্তু নেগেটিভলি চার্জড হয়। ইলেকট্রন নেগেটিভলি চার্জড হয়। ইলেকট্রন নেগেটিভলি চার্জড হয়। এন্ড দেন প্ল্যানেটের কোনো চার্জ থাকে না। প্ল্যানেটের কোনো চার্জ থাকে না। প্ল্যানেট হচ্ছে চার্জ নিউট্রাল। প্ল্যানেট হচ্ছে চার্জ নিউট্রাল। বোঝা গেছে? এরপর আসো ইলেকট্রন। ইলেকট্রন ইলেকট্রন আর নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স থাকে। প্ল্যানেট আর সূর্যের মাঝখানে এটা কি বলে? গ্র্যাভিটেশন। হ্যাঁ, প্ল্যানেট আর সানের মাঝখানে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স থাকে। তাহলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। ইলেকট্রন আর নিউক্লিয়াসের মাঝখানে অ্যাট্রাকশন ফোর্স। প্ল্যানেট আর সানের মাঝখানে গ্র্যাভিটেশনাল ফোর্স, which is also attraction force. তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের মাঝখানে অ্যাট্রাকশন ফোর্স, প্ল্যানেট সানের মাঝখানে অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এখানে প্যারা নাই। প্যারাটা কোথায়? ইলেকট্রনকে রিপেল করে। ইলেকট্রন রিপেলস ইলেকট্রন, কিন্তু প্ল্যানেটকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে। Planets attracts planets. Planets attracts planets. Planets attracts planets. Planets attracts planets. বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো প্ল্যানেটকে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রনকে রিপেল করে। ইলেকট্রন নেগেটিভলি চার্জ, প্ল্যানেট চার্জ নিউট্রাল। তাহলে এখানের মধ্যে কম্প্যারিজনটা কি ভুল হইলো না? ইলেকট্রনের সাথে প্ল্যানেটের কম্প্যারিজনটা তার করা উচিত ছিল না। এটা গেল প্রথম বিষয়। এবার দ্বিতীয় বিষয়টা আসো। Maxwell electromagnetic theory. Rutherford cannot satisfy Maxwell electromagnetic theory. আসো, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটা কি বলে? ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটা কি বলে?
ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সে কি বলে? সে বলে যে একটা চার্জ পার্টিকেল যদি সার্কুলার পাথে গোল গোল ঘুরে, তাহলে সে এনার্জি লুজ করে সে সেন্টারের দিকে চলে যাবে। বলা হচ্ছে একটা চার্জ পার্টিকেল যেটা হচ্ছে ধরো এটা হচ্ছে ধরো একটা চার্জ পার্টিকেল। এই চার্জ পার্টিকেলটা গোল গোল ঘুরবে। যখন সে গোল গোল ঘুরবে সে এনার্জি এমিট করার পরে সে দেখা যাবে একটা ছোট রেডিয়াসে ঘুরবে, সে আবার এনার্জি এমিট করবে, সে আরো ছোট রেডিয়াসে ঘুরবে। ঠিক আছে, এরকম একটা সময় সে এনার্জি এমিট করতে করতে সেন্টারে চলে আসবে। এখন তুমি যদি এটা অ্যাটমের ভেতরের কথা চিন্তা করো, তাহলে গোল গোল ঘুরে কে? ইলেকট্রন। আর মাঝখানে আছে কে? নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রন গোল গোল ঘুরবে, ইলেকট্রন এনার্জি এমিট করবে, আর আলটিমেটলি ইলেকট্রন একটা সময় নিউক্লিয়াসে গিয়ে কোলাইড করবে। এটা ছিল ম্যাক্সওয়েলের কথা অনুসারে ইলেকট্রন আর নিউক্লিয়াসের এই ঘটনাটা ঘটার কথা। কিন্তু এটা কেন ঘটতেছে না? এটার একটা লজিক্যাল অ্যান্ড ওয়েল এস্টাবলিশড রিজন রাদারফোর্ড দিতে পারে নাই। আশা করি বুঝে গেছে। তাহলে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুসারে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কি প্রেডিক্ট করে? ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটাই প্রেডিক্ট করে যে ইলেকট্রন moving around the nucleus will emit energy and slowly it will move towards the nucleus and ultimately it will collide with the nucleus. Electron revolving around the nucleus emits energy and it keeps on revolving দ্বারা এটা আমি এভাবে লিখি। এটা কি প্রেডিক্ট করে? প্রেডিকশনটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে, সে এনার্জি এমিট করবে, সে আরো শর্টার অরবিটে ঘুরবে, এন্ড এই শর্টার অরবিটটা শর্ট হইতে হইতে একটা সময় ইলেকট্রনটা কোথায় গিয়ে কোলাইড করবে? নিউক্লিয়াসে গিয়ে কোলাইড করবে। ঠিক আছে, প্রেডিকশনটা হচ্ছে electron revolving around the nucleus emits energy and will emit energy will emit energy and ultimately collide with nucleus. এটা হচ্ছে প্রেডিকশন কার? ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরির প্রেডিকশন। এটার একটা স্যাটিসফ্যাক্টরি রেসপন্স রাদারফোর্ড দিতে পারে নাই। এটা গেল দ্বিতীয়টা। তৃতীয়টাতে আসো। তৃতীয়টা হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক স্পেকট্রাম এক্সপ্লেইন করতে পারে নাই। অ্যাটমিক স্পেকট্রাম কি আমরা পরে বুঝাবো। cannot explain atomic spectrum অথবা স্পেকট্রাম। এরপর আসো 4 নাম্বার হচ্ছে রাদারফোর্ড অরবিটের শেপ এবং সাইজ নিয়ে কোনো আইডিয়া দেয় নাই। নো আইডিয়া অ্যাবাউট শেপ অ্যান্ড সাইজ অফ অরবিট। এখানে একটু বোঝার বিষয় আছে, অনেক কিছু বোঝার বিষয় আছে। প্রথম কথা হচ্ছে
রাদারফোর্ড যে অরবিট গুলোর কথা বলছে সে তার শেপের কথা বলেই নাই। সে বলছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। এখন এটা যে সার্কুলার পাতায় ঘুরে এটা সে বলে নাই। তাহলে অরবিটের শেপ কি সে বলছে? সে অরবিটের শেপ কিন্তু বলে নাই। আর সে কিন্তু একবারও বলে নাই যে ইলেকট্রন বড় অরবিটে ঘুরতে পারে, ছোট অরবিটে ঘুরতে পারে। মানে সে অরবিটের সাইজ সম্পর্কেও কিচ্ছু বলে নাই। তার মানে এটা অরবিটের সাইজ এবং শেপ সম্পর্কে কিচ্ছু বলে না। ওকে, তাহলে এটা গেল। তাহলে এগুলো হচ্ছে রাদারফোর্ডের লিমিটেশন। এগুলো হচ্ছে রাদারফোর্ডের লিমিটেশন। এবার রাদারফোর্ডের লিমিটেশন গুলোকে কাউন্টার করার জন্য যে অ্যাটমিক মডেলটা তৈরি হয়েছিল সেটা ছিল বোর অ্যাটম মডেল। সেটা ছিল বোর অ্যাটম। যে বোর অ্যাটম মডেল আছে, এই বোর অ্যাটম মডেলে আমরা একটু যাই। বোর অ্যাটম মডেলের ডিরেক্ট পস্টুলেটস চলে যাব, কারণ আমাদের সিলেবাসে এটাই আছে, ডিরেক্ট পস্টুলেটস। ঠিক আছে? তো বোর অ্যাটম মডেল প্রথমে কি বলে? বোর অ্যাটম মডেল প্রথমে বলে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কিছু ফিক্সড অরবিটে, কিছু ফিক্সড সার্কুলার পাথে ঘুরবে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে অ্যালাউড সার্কুলার পাথে ঘুরবে। আর ঘোরার সময় একটা পার্টিকুলার অরবিটে ঘোরার সময় সে এনার্জি এমিট করবে না। রাদারফোর্ডের ক্ষেত্রে তুমি লিমিটেশনের দিকে দেখো। প্রথম যে লিমিটেশনটা ছিল সেটা ছিল রং কম্প্যারিজন। দ্বিতীয় যে লিমিটেশনটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরার সময় যদি এনার্জি এমিট করে তাহলে ইলেকট্রন একটা সময় নিউক্লিয়াসের সাথে কোলাইড করবে। বোর বলতেছে ইলেকট্রন যখন একটা অরবিটে ঘুরে তখন সে এনার্জি এমিটই করে না। এনার্জি এমিট না করলে নিউক্লিয়াসে কোলাইড করার প্রশ্নই আসে না। তাহলে বোর কিন্তু ম্যাক্সওয়েলের উত্তর দিয়ে দিছে। বোর কি বলছে? বোর বলছে যে নিউক্লিয়াসের চারপাশে কিছু সার্কুলার অরবিটের মধ্যে ইলেকট্রন ঘুরবে। এই ইলেকট্রন গুলো অরবিটে থাকা অবস্থায় কোনো এনার্জি এমিটও করবে না, কোনো এনার্জি এমিট করবে না। যদি ইলেকট্রন এনার্জি এমিট না করে তাহলে সে নিউক্লিয়াসে কোলাইড করবে না। এই কথাটা বোর সাহেব প্রথমেই বলে দিচ্ছে। তাহলে বোর সাহেব বিসমিল্লাহ ম্যাক্সওয়েলের উত্তর দিছে। এরপরে বিসমিল্লাহ তো সে শুধু ম্যাক্সওয়েলের উত্তর দিছে যে এটা না, সে কিন্তু আরো একটা জিনিস বলছে, সেটা হচ্ছে অরবিটের শেপ এবং সাইজ বলে দিছে। সে অরবিটের শেপ বলে দিছে। কি বলছে? সার্কুলার প্যাথ। তাহলে সে অরবিটের শেপ বলে দিছে। আর একটা হচ্ছে সে ম্যাক্সওয়েলের কথার উত্তর দিয়ে দিছে। কোথায়? তার ফার্স্ট পস্টুলেটসে। সে বলতেছে যে ইলেকট্রনস revolve around nucleus in certain allowed circular path known as orbit. While being in an orbit, electron does not emit any energy. এটা গেল 1 নাম্বার। এবার 2 নম্বরে আসি। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম MVR হচ্ছে n h by twice pi, এই যে কথাটা আছে, এই কথাটা যে কতটা ইম্পর্টেন্ট কথা, এটা সিগনিফিকেন্স হায়ার স্টাডিজ দেখে বুঝবা। MVR is equals to NH by twice pi। তাও আমি তোমাকে একটা সিম্পল বিষয় বলি। তোমার এখানে n কি প্রকাশ করে? ইলেকট্রন কোন অরবিটে আছে এটা প্রকাশ করতেছে। দেখো h ডিভাইডেড বাই টুয়াইস পাই, h ও একটা কনস্ট্যান্ট, 2 পাই এগুলো একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করলে কনস্ট্যান্টই পাবা। তার মানে এটার ভ্যালু কিন্তু সেম, জাস্ট n এর ভ্যালু ডিফারেন্ট হবে। তো কোন একটা ইলেকট্রন যদি ফার্স্ট অরবিটে থাকে,
for electron in first orbit. Angular momentum. Angular momentum কি হয়? h by twice pi. এবার for electron in second orbit. ইলেকট্রন যদি সেকেন্ড অরবিটে থাকে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? 2h by twice pi. ইলেকট্রন যদি থার্ড অরবিটে থাকে তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? 3h by twice pi. এবার এখানে যে জিনিসটা তোমাকে আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু এই দুইটার মাঝখানে কখনো হইতে পারবে না। এই দুটোটার মাঝামাঝি ভ্যালুতে কখনো অ্যাঙ্গুলার মোমেন্টাম হইতে পারবে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় হবে এটা, না হয় হবে এটা, না হয় হবে এটা। তো যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম ফিক্স থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? এম ভি আর। আর মানে কি? রেডিয়াস। রেডিয়াস মানে কি? সেন্টার থেকে দূরত্ব, নিউক্লিয়াস থেকে দূরত্ব। যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম ফিক্স থাকে, এই এই অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ছাড়া অন্য কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম হইতে পারবে না। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো পাওয়ার জন্য ইলেকট্রনের কাছে একটা পার্টিকুলার রেডিয়াস থাকতে হবে না? এই অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়ার জন্য ধরো r1 রেডিয়াস থাকতে হবে, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়ার জন্য ধরো r2 রেডিয়াস থাকতে হবে, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়ার জন্য r3 রেডিয়াস থাকতে হবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ফিক্সড। আর ফিক্সড অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ইলেকট্রন তখনই পাইতে পারবে যখন ইলেকট্রন ফিক্সড দূরত্বে থাকবে। এবার ইলেকট্রন যদি ফিক্সড দূরত্বে থাকে তাহলে ইলেকট্রনের অরবিট গুলো ফিক্সড। এই যে ইলেকট্রনের অরবিট গুলো ফিক্সড, এই বিষয়টা বোঝানোর জন্য তোমার mvr is equals to nh by twice pi এই ইকুয়েশনটা আসছে। তুমি একটা জিনিস চিন্তা করো, হাইড্রোজেনের ফার্স্ট অরবিট যতটুকু দূরে নিউক্লিয়াস থেকে, নাইট্রোজেনের ফার্স্ট অরবিটও ঠিক ততটুকুই দূরে, ক্লোরিনের ফার্স্ট অরবিটও ঠিক নিউক্লিয়াস থেকে ততটুকু দূরে। তার মানে নিউক্লিয়াসের চারপাশে যে অরবিট গুলো আছে এগুলো নিউক্লিয়াস থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকবে। এটা যে কোনো এলিমেন্ট হোক, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো এলিমেন্ট হোক, অরবিট গুলো পার্টিকুলার ডিস্টেন্সেই থাকে। বোঝা গেছে? এই বিষয়টা তারা লিখছে mvr is equals to nh by twice pi। ঠিক আছে? এখন তোমার পস্টলেটসে এই জিনিস তোমার লেখার দরকার নেই। পস্টলেটসে এই জিনিস তোমার লেখার দরকার আছে? দরকার নেই। পস্টলেটসে তুমি কি লিখবা? তুমি অর্থটা বুঝছো জাস্ট। পস্টলেটসে কি লিখবা? পস্টলেটসে লিখবা যে আচ্ছা, ইন্টিগ্রাল মাল্টিপল শব্দটা বুঝো? ইন্টিগ্রাল মাল্টিপল, ইন্টিগ্রাল মাল্টিপল বিষয়টা বুঝো না, হ্যাঁ? আচ্ছা, আমি আরেকটা কথা বলি। ইন্টিগ্রাল, হ্যাঁ, ধরো কিভাবে বলা যায়, তুমি n এর ভ্যালু বসাচ্ছ। n এর ভ্যালু কি বলছি আমি? ইলেকট্রন যে অরবিটে আছে ওই অরবিটের নাম্বারটা। যদি ইলেকট্রন ফার্স্ট অরবিটে থাকে তাহলে n এর ভ্যালু 1, ইলেকট্রন সেকেন্ড অরবিটে থাকলে n এর ভ্যালু 2, ইলেকট্রন থার্ড অরবিটে থাকলে n এর ভ্যালু। তাহলে n এর ভ্যালু কিন্তু সবসময় হোল নাম্বার হচ্ছে। n এর ভ্যালু কিন্তু সবসময় কি হচ্ছে? হোল নাম্বার হচ্ছে। অথবা বলতে পারে ইন্টিজার হচ্ছে। কি হচ্ছে? ইন্টিজার হচ্ছে। ইন্টিজার কারা? ইন্টিজার নেগেটিভ হইতে পারে, 0 একটা ইন্টিজার হইতে পারে, আবার 1 2 3 এগুলো কি হইতে পারে? ইন্টিজার হইতে পারে। ঠিক আছে? তাহলে n কি সবসময় একটা ইন্টিজার হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে। ইন্টিজার কখনো ফ্র্যাকশন হইতে পারে না। বুঝছো? তো n এর ভ্যালু কি হয়? 1 2 3 4 5। তার মানে ইন্টিজার হচ্ছে, মানে n হচ্ছে কি ইন্টিজার, n কি ইন্টিজার। 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো কি ইন্টিজার। 10.5 এটা কি ইন্টিজার? না, এটা ইন্টিজার না। 10 ইন্টিজার কিন্তু 10.5 ইন্টিজার না। বুঝছো বিষয়টা? তো তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম পাচ্ছ কিভাবে? h বাই টুয়াইস পাই এর সাথে ইন্টিজারকে গুণ করে। তাহলে তুমি বলতে পারো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইন্টিগ্রাল মাল্টিপল অফ h বাই টুয়াইস পাই। ঠিক আছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম পাচ্ছ h বাই টুয়াইস পাই এর সাথে ইন্টিজারকে মাল্টিপ্লাই করে, তাই বলে বলতে পারবে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য ইন্টিগ্রাল মাল্টিপল অফ h বাই টুয়াইস পাই। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ
ইন্টিগ্রাল মাল্টিপল অফ h by twice pi। আচ্ছা, এখানে প্রত্যেকটা কোয়ান্টিটির আইডেন্টিটিটা লিখতে হবে। যেমন ধরো L হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, m হচ্ছে মাস অফ ইলেকট্রন, v হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, r হচ্ছে রেডিয়াস অফ অরবিট, n হচ্ছে, তোমাকে আমি n এর একটা পরিচয় দিব এখন। n হচ্ছে কি, n হচ্ছে তোমার ইলেকট্রন কোন অরবিটে আছে ওটা হচ্ছে n, ঠিক না? তুমি n কে বলতে পারো পজিশন অফ ইলেকট্রন অথবা বলতে পারো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কি বলতে পারো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কেন বলা হচ্ছে এগুলো পরে বুঝবা। l l হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, m হচ্ছে কি মাস অফ ইলেকট্রন, v হচ্ছে কি ভেলোসিটি অফ ইলেকট্রন, r হচ্ছে কি রেডিয়াস অফ অরবিট, n হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ ইলেকট্রন। এরপরে h কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটার ভ্যালু কি 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। ওকে, এবার ভেরি গুড, তাহলে এতটুকুই, এই পরিচয়গুলো তুমি লিখে রাখছো। তাহলে আমাদের দুইটা পস্টুলেট শেষ, এবার আমরা 3 নাম্বার পস্টুলেটসে যাব। 3 নাম্বার পস্টুলেট কি বলে? 3 নাম্বার পস্টুলেট বলে যে ইলেকট্রন লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যাওয়ার সময় এনার্জি অ্যাবজর্ব করবে, আর হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসার সময় এনার্জি কি করবে? রিলিজ করবে। তাহলে আমরা অরবিট আঁকি। আসো আসো, ইলেকট্রন কি লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যাওয়ার সময়, লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যাওয়ার সময় এনার্জি অ্যাবজর্ব করবে। আর হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে যাওয়ার সময় এনার্জি রিলিজ করবে। তো এই যে এনার্জি অ্যাবজর্ব আর এনার্জি রিলিজ করা হচ্ছে, এই যে এনার্জি রিলিজ করা হচ্ছে এটাকে করা হয় ইন দ্য ফর্ম অফ লাইট, ইন দ্য ফর্ম অফ লাইট এনার্জি, ইন দ্য ফর্ম অফ লাইট এনার্জি। আর এই যে এনার্জি অ্যাবজর্ব করা হয়, এই যে এনার্জি অ্যাবজর্ব করা হয় এটা কি? এটা হচ্ছে তোমার লাইট এনার্জিটা অ্যাবজর্ব করা হয়। এটা কি? লাইট এনার্জিটা অ্যাবজর্ব করা, ঠিক আছে? তো তুমি এখানে লিখতে পারো লাইট এনার্জি অ্যাবজর্পশন বা শুধু এনার্জি অ্যাবজর্পশন। টু বি ভেরি স্পেসিফিক এটা হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন। লাইট এনার্জি ছাড়াও এনার্জি অ্যাবজর্পশন হওয়া সম্ভব, বাট তাও আমরা বলতে পারি লাইট এনার্জি অ্যাবজর্পশন, লাইট এনার্জি এমিশন। এনার্জি রিলিজ হওয়া কি লাইট এনার্জি এমিশন, আর এটা কি লাইট এনার্জি অ্যাবজর্পশন। তো এইটার কারণে মূলত স্পেকট্রাম তৈরি হয়, এটার কারণে মূলত কি তৈরি হয়? স্পেকট্রাম তৈরি হয়, অ্যাটমিক স্পেকট্রা তৈরি হয়, অ্যাটমিক স্পেকট্রা তৈরি হয়। এই এনার্জি রিলিজ অথবা এই যে এনার্জি কি হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে, আর এই যে এনার্জি রিলিজ হচ্ছে, এটাই কি তৈরি করে? অ্যাটমিক স্পেকট্রা তৈরি করে। তাহলে অ্যাটমিক স্পেকট্রা কিভাবে তৈরি হয়? অ্যাটমিক স্পেকট্রা কিভাবে তৈরি হয়? ফাউন্ড বাই emission and absorption। অ্যাবজর্পশনের মধ্যে কি টি আছে নাকি SION? আচ্ছা, যেটা ফরমেশন formed by emission and absorption of energy by electron। তাহলে এটা হচ্ছে তার থার্ড নাম্বার পস্টুলেটস, বাট তাও আমি তোমাকে হাইলি সাজেস্ট করি তুমি একটু বই থেকে পস্টুলেটস গুলো দেখে দেখে পড়ো, তুমি আরো ভালো করে এগুলো লিখতে পারবা। এরপর আসো লিমিটেশনস অফ বোর মডেল, লিমিটেশনস অফ বোর মডেল। ওকে,
এরপরে হচ্ছে আচ্ছা অ্যাটমিক স্পেকট্রা গুলো দিন শেষে কি কালার্ড লাইন, যেখানে কালার্ড লাইন তৈরি হবে। ঠিক আছে, যদি সহজ ভাষায় বলি কিছুটা এরকম কাহিনী। এখানে কালার্ড লাইন তৈরি হবে, এখানে কি তৈরি হবে, কালার্ড লাইন তৈরি হবে। এটাকে কি বলে, এটাকে বলা হয় অ্যাটমিক স্পেকট্রা। এটাকে কি বলা হয়, অ্যাটমিক স্পেকট্রা। বুঝা গেছে? এবার আসলে লিমিটেশন। প্রথম লিমিটেশন হচ্ছে বোর অ্যাটম মডেল শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট অ্যাটম গুলোর জন্য প্রযোজ্য। অ্যাপ্লিকেবল ফর one electron containing species, one electron containing species। আচ্ছা হাইড্রোজেন, হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন, একটা প্রোটন একটা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের জন্য অ্যাপ্লিকেবল। হাইড্রোজেনের জন্য কি হবে, অ্যাপ্লিকেবল। এরপরে হিলিয়াম, দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন, তাহলে হিলিয়ামের জন্য কি অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। আবার তুমি দেখো যদি এটা হিলিয়াম প্লাস হয় তাহলে কিন্তু এখানে দুইটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে, কারণ একটা ইলেকট্রন চলে গিয়ে তো হিলিয়াম প্লাস হয়েছে। যদি একটা ইলেকট্রন থাকে তাহলে তাহলে হিলিয়াম প্লাসের জন্য কি হবে, এই আমাদের বোর মডেল অ্যাপ্লিকেবল হবে। বুঝা গেছে? এরপরে লিথিয়াম, লিথিয়ামে তিনটা প্রোটন থাকে তিনটা ইলেকট্রন থাকে, তো এটার জন্য নট অ্যাপ্লিকেবল, কারণ এখানে তিনটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন হচ্ছে বেশি আছে। কিন্তু যদি লিথিয়াম 2+ এর কথা চিন্তা করি, লিথিয়াম 2+এ তিনটা ইলেকট্রন থেকে দুইটা ইলেকট্রন চলে যায় আর বাকি থাকে একটা ইলেকট্রন, এটার জন্য আবার বোর মডেল অ্যাপ্লিকেবল হয়ে যায়। তাহলে বোর মডেল অ্যাপ্লিকেবল ফর ওয়ান ইলেকট্রন কন্টেনিং স্পিসিস। তাহলে মোস্ট অফ দ্য স্পিসিসের জন্য বোর মডেল কিন্তু অ্যাপ্লিকেবল না। এটা হলো ফার্স্ট লিমিটেশন। এবার আসলে সেকেন্ড লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন হচ্ছে মাল্টিপল লাইন ইন অ্যাটমিক স্পেকট্রাম। তো বোর মডেলের মধ্যে যে লাইনগুলো অ্যাটমিক স্পেকট্রামের যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে বড় বড় লাইন। বোর মডেল যে লাইনগুলোর কথা বলছে এগুলো হচ্ছে বড় বড় লাইন, এগুলো হচ্ছে বড় বড় লাইন, এগুলো হচ্ছে কি বড় বড় লাইন। এগুলো হচ্ছে বড় বড় লাইন। বোর মডেল এরকম বড় বড় লাইন, ওর স্পেকট্রামের মধ্যে যেসব লাইন ছিল ওগুলাকে বড় বড় লাইন হিসেবে ধরছে, বুঝছো? কিন্তু আসলে এগুলো বড় বড় লাইন না, এগুলো আরো ছোট ছোট লাইন হয়। এগুলো আর কি হয়, ছোট ছোট লাইন হয়। তো এই ফাইন লাইনস গুলো এক্সপ্লেইন করতে পারে নাই, এক্সপ্লেইন করতে পারে নাই মাল্টিপল লাইনস ইন অ্যাটমিক স্পেকট্রাম। ওকে, 3 নম্বর লিমিটেশন আসলো। 3 নম্বর লিমিটেশন হচ্ছে বোর মডেল হচ্ছে একটা 2D মডেল, এটা কোনো 3 ডাইমেনশনাল পয়েন্ট অফ ভিউ দেয় না। ঠিক আছে, তাহলে এটা বলতে পারি নট 3 ডাইমেনশনাল। এটা হলো আরেকটা লিমিটেশন। এরপরে MVR ইজ ইকুয়ালস টু NH বাই টুয়াইস পাই, এটা কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই। এই ইকুয়েশনটা ঠিক আছে এমন না যে ভুল, কিন্তু এটার সে কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ড দিতে পারে নাই এই ইকুয়েশনটা। এটা তাহলে তার কি একটা লিমিটেশন। এরপর হচ্ছে সে জিমেন ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট এক্সপ্লেইন করতে পারে নাই। জিমেন ইফেক্ট, স্টার্ক ইফেক্ট, স্টার্ক ইফেক্ট। এবার জিমেন ইফেক্ট কি, স্টার্ক ইফেক্ট কি? ধরো এটা হচ্ছে স্পেকট্রাল লাইনস, এগুলো হচ্ছে স্পেকট্রাল লাইনস, ঠিক আছে? এবার তুমি ধরো ইলেকট্রিক ফিল্ড দিছো, কি দিছো, ইলেকট্রিক ফিল্ড। তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো, যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো তখন দেখা যাবে এই ব্লু কালার লাইনটা আরো কিছু চিকন চিকন লাইনে সেপারেট হয়ে যাবে, এই গ্রিন কালার লাইনটা আরো চিকন চিকন লাইনে সেপারেট হয়ে যাবে, এই রেড কালার লাইনটা আরো চিকন চিকন লাইনে সেপারেট হয়ে যাবে। তাহলে এখানে লাইনের সংখ্যা বাড়তেছে কেন, কারণ তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো, কারণ তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো। ইলেকট্রিক ফিল্ড কিভাবে অ্যাপ্লাই করে, কোনো না কোনো একটা চার্জ বসে দিলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে, কোনো না কোনো একটা স্ট্রং চার্জ বসে দিলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। এটাকে কি বলা হয়, স্টার্ক ইফেক্ট। স্টার্ক ইফেক্ট কি, স্প্লিটিং অফ
spectral lines splitting up তো এটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। এবার এই স্টার্ক ইফেক্ট এর মতোই হচ্ছে জিম্যান ইফেক্ট, কিন্তু জিম্যান ইফেক্টে তোমার ইলেকট্রিক ফিল্ড হবে না, জিম্যান ইফেক্টে হবে তোমার ম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেটিক ফিল্ড দাও, ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে যদি স্পেকট্রাল লাইনস ডিভাইড হয়ে যায় তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে জিম্যান ইফেক্ট। এটাকে বলা হবে জিম্যান ইফেক্ট। আমি সহজভাবে বলছি যেন তুমি লিখতে পারো, ঠিক আছে? এই ফিগার আবার লিখে দিও না, কারণ আমি যেভাবে বুঝাইছি এটা ভুলভাবে বুঝাইছি। জাস্ট তুমি যেন বুঝতে পারো এটার জন্য আমি এভাবে বুঝাইছি, কারণ তোমাদের বইয়ের মধ্যে ডেফিনেশন এভাবে দেওয়া আছে। স্পেকট্রাম অনেক ওয়াইড একটা টপিক। আমরা তো কেমিস্ট্রি নিয়ে বিএসসি করতেছি, স্পেকট্রোস্কোপি হচ্ছে আমাদের আতঙ্কের নাম। হ্যাঁ, স্পেকট্রোস্কোপি নিয়ে যখন আমাদের পড়ালেখা করতে হয় আমাদের মাথার উপর দিয়ে পড়ালেখা করা যায়। আমরা যখন যত কম বুঝতাম তত আসলে ভালো পড়াতে পারতাম এই টপিক গুলো। এখন বেশি বুঝি বলে টপিক গুলো পড়ানো আমাদের জন্য কষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এই স্পেকট্রাম টপিকটা যত কম বুঝবা তত ভালো পারবা, ঠিক আছে? আজকে ক্লাসে থ্যাংক ইউ সো মাচ।